মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে পরিস্থিতি শান্ত করতে শুক্রবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন। আলোচনার মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো। তিনি জানান, আগামী শুক্রবার ওমানে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় তিনি ওমানের কর্তৃপক্ষকে আলোচনার আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুরু থেকেই ইরান শুধু পরমাণু ইস্যুতে কথা বলতে আগ্রহী ছিল, তবে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে অন্য বিষয় তুলতে চায়। আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন। ইরানের পক্ষে থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়ায় আব্বাস আরাঘচিকে ন্যায্য ও ন্যায়সঙ্গত আলোচনার নির্দেশ দিয়েছেন। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা শুরু হয়। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, প্রথমে ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে এবং পরে নির্দিষ্ট ইস্যুভিত্তিক আলাদা আলাদা গ্রুপে আলোচনা চলবে। তিনি জানান, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্পষ্ট নির্দেশনার আলোকে সম্মানজনক ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এর আগে গত 23 ও 24 জানুয়ারি আবুধাবিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রথম দফা আলোচনা হয়। সেই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছিল কিয়েভ ও ওয়াশিংটন। তবে মস্কো জানিয়েছিল, আলোচনা ইতিবাচকভাবে শুরু হলেও সামনে এখনো অনেক কাজ বাকি। রাশিয়ার সাথে চলমান যুদ্ধে নিজেদের 55,000 সৈন্য নিহতের খবর জানালো ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি বলেন, যুদ্ধে নিহত সৈন্যরা যে আত্মত্যাগ করেছে তা জাতি মনে রাখবে। একই সাথে তিনি আরো বলেন, হতাহতের সংখ্যা অনেক, যার বেশিরভাগের তথ্য নেই ইউক্রেন সরকারের কাছে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে 46,000 সৈন্য নিহতের কথা বলেছিলেন জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের কারণে বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটি 2026-এর বৈশ্বিক প্রতিবেদনের 36তম সংস্করণ প্রকাশ করে। সেখানে বিশ্বজুড়ে 100টির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করেছে সংস্থাটি। প্রতিবেদনের শুরুতে সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপ্পে বোলোপিও লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপ এবং চীন ও রাশিয়ার ধারাবাহিক অবমূল্যায়নের কারণে নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এর সাথে সাথে মানবাধিকার রক্ষাকারীরা যে কাঠামোর উপর ভর করে মানদণ্ড এগিয়ে নেওয়া এবং স্বাধীনতা সুরক্ষার কাজ করছিলেন, সেটিও ধ্বংসের মুখে পড়েছে। এইচআরডব্লিউর নির্বাহী পরিচালক বলেন, এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়াতে হলে মানবাধিকারকে এখনো মূল্য দেয় এমন সরকারগুলোকে সামাজিক আন্দোলন, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে মিলিত হয়ে একটি কৌশলগত জোট গড়ে তুলতে হবে, যাতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট সরকারের জবাবদিহিতা কমিয়ে দিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। গেল মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো $50 কোটি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারকে ফেরত দিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। 3 জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর তেল বিক্রি নিয়ে ওই চুক্তি হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই অর্থ মার্কিন সরকারের চাওয়া অনুযায়ী ভেনেজুয়েলার জনগণের কল্যাণে বিতরণ করা হবে। এর আগে ক্যাপিটাল হিলে দেওয়া সাক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদে জড়িত থাকতে চায় এবং এই উদ্যোগের লক্ষ্যই হচ্ছে ভেনেজুয়েলাকে স্থিতিশীল রাখা, যেন দেশটির সরকারকে সচল থাকে এবং জনগণ সহায়তা পায়। উইন্ডসরের বিলাসবহুল প্রাসাদ ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় স্টেটে চলে গেছেন তিনি। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে তদন্তের মুখে পড়েন সাবেক প্রিন্স, তাই চাপের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। বিবিসির তথ্য মতে 65 বছর বয়সী অ্যান্ড্রু সোমবার রয়্যাল লজ ছেড়েছেন। তবে বাকিংহাম প্যালেস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, অ্যাপস্টাইনের অপরাধ সম্পর্কে যা জানেন সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত। অবশ্য অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনীত অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত তদন্তের একগুচ্ছ নথি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এসব নথিতে উঠে এসেছে বিশ্বের নানা প্রান্তের প্রভাবশালী ব্যক্তিদের নাম, যাদের মধ্যে রয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবের, ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ব্যক্তিত্ব, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, ইউরোপীয় কূটনীতিক এবং ভারত সহ একাধিক দেশের রাজনীতিকরা। নাহিদা রিন্থির রিপোর্টে বিস্তারিত। বিশ্ব রাজনীতি, রাজপরিবার, কর্পোরেট ক্ষমতা আর অন্ধকার অপরাধ সবকিছু যেন এক বিন্দুতে এসে মিলেছে এক নামকে ঘিরে, জেফ্রি অ্যাপস্টাইন। মৃত্যুর 5 বছর পরও থামেনি সেই কুখ্যাত যৌন পাচার মামলার ঢেউ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি প্রকাশ করেছে নতুন নথি। নতুন নথিতে উঠে এসেছে বিশ্বের প্রভাবশালী বহু ব্যক্তির নাম, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ধনকুবের, কূটনীতিক ও রাজপরিবারের সদস্য পর্যন্ত। তবে অ্যাপস্টেইনের সঙ্গে তাদের যোগাযোগ, বন্ধুত্ব কিংবা লেনদেন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 2008 সালে ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক সহ পতিতাবৃত্তির অভিযোগে দোষ স্বীকার করেছিলেন অ্যাপস্টেইন। তবে এই নথিতে যাদের নাম ঘুরে ফিরে এসেছে তাদের মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, যিনি যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করলেও রাজকীয় উপাধি হারিয়েছেন, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন, যিনি অ্যাপস্টেইনের কাছ থেকে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন, ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, বিল ক্লিন্টন, এই সবগুলো নামই কোনো না কোনোভাবেই অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগের কথা মানলেও অপরাধ অস্বীকার করেছেন। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই নথিতে অন্তর্ভুক্ত। এছাড়া ভারতের ক্ষেত্রেও এই নথিতে উঠে এসেছে বিতর্কিত তথ্য। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ঘনিষ্ঠদের নাম উল্লেখ করে অ্যাপস্টেইনের কিছু ইমেইল প্রকাশিত হয়েছে। যদিও ভারত সরকার এসব মন্তব্যকে একজন দণ্ডিত অপরাধীর ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য বলে নাকচ করেছে। এদিকে নরওয়ে ক্রাউন প্রিন্সেস মেটে মারিট, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন, অলিম্পিক আয়োজক কমিটির প্রধান এবং ব্রিটিশ রাজনীতিক পিটার ম্যান্ডেলসন সহ অনেকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বা পদত্যাগ করেছেন এই নতুন তথ্য প্রকাশের পর। তবে বিশেষজ্ঞদের মতে এই নথিগুলো সরাসরি অপরাধ প্রমাণ না করলেও ক্ষমতা, প্রভাব ও জবাবদিহির প্রশ্নে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে। নাহিদা রিন্থি, ৭১। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফেরাটা যেন এখন শুধু একটি যাত্রা নয়, একটি ভয়, অপমান আর অসহায়তার গল্প। দীর্ঘদিন পর রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার পর হাতে গোনা কয়েকজন ফিলিস্তিনি নারী ও শিশু গাজায় ফিরতে পেরেছেন। সেই প্রত্যাবর্তনের অভিজ্ঞতা শুনে স্তব্ধ মানবাধিকার কর্মীরা। বিস্তারিত রিপোর্টে। ৫৬ বছর বয়সী ফিলিস্তিনি নারী হুদা আবু আবেদ হৃদরোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। উন্নত চিকিৎসার আশায় ১ বছর আগে গিয়েছিলেন মিশরে, কিন্তু পরিবারের টানে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই ফিরে আসেন গাজায়। হুদা ভেবেছিলেন কষ্ট হলেও অন্তত আপনজনদের কাছে ফিরবেন, কিন্তু ফেরার সেই পথই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হুদা বলেন, সীমান্ত পার হওয়ার পরই তাকে চোখ বেঁধে হাতকড়া পরানো হয়। শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ, ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রশ্ন, হামাস, যুদ্ধ, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা নিয়ে। অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, পানি বা বিশ্রামের সুযোগও মেলেনি। আমি কোনো যোদ্ধা না, কোনো রাজনীতিবিদ না, আমি শুধু একজন অসুস্থ মা। চোখ বাঁধা অবস্থায় মনে হচ্ছিল আমি আর কোনোদিন আমার সন্তানদের দেখতে পাবো না। এটা শুধু একটা যাত্রা না, এটা নিপীড়নের এক দুঃস্বপ্ন। তারপরও আমি শুধু আমার পরিবারের কাছে ফিরতে চেয়েছিলাম। হুদার অভিযোগ, সীমান্তে ইউরোপীয় পর্যবেক্ষকরা তার সাথে আনা শিশুদের খেলনা ও পরিবারের জন্য কেনা ছোট ছোট উপহারও কেড়ে নেয়। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরেক ফিলিস্তিনি নারীও। আমরা অপরাধী নই, আমাদের হাতে অস্ত্র নেই। আমাদের অপরাধ শুধু এই যে আমরা ঘরে ফিরতে চেয়েছি, আমাদের ধ্বংস হওয়া বাড়িটুকু দেখতে চেয়েছি। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নিরাপত্তা যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্ব্যবহার হয়নি। সোমবার প্রায় ৫০ জন ফিলিস্তিনির গাজায় প্রবেশের কথা থাকলেও দিন শেষে ঢুকতে পারেন মাত্র ৩ নারী এবং ৯ শিশু। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়তে পেরেছেন মাত্র ৫ জন রোগী। গাজায় ফেরা প্রতিটি মানুষ আজ শুধু একটি সংখ্যা নয়, বরং মানবিক বিপর্যয়ের একটি নীরব সাক্ষ্য। জ্যোতি সরোয়ার, ৭১। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সমন্বিত সিরিজ বোমা ও বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক সহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে এখনো পর্যন্ত ২৫০ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার প্রাদেশিক রাজধানী কোয়েটা সহ বেলুচিস্তানের আরও ১২টি শহরে সমন্বিতভাবে হামলা চালায় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। স্কুল, ব্যাংক, মার্কেট, নিরাপত্তা বাহিনীর স্থাপন সহ সরকারি দপ্তরগুলোতে একযোগে হামলা ও অগ্নিসংযোগে নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য এবং ৩০ জন বেসামরিক নিহত হয়। তবে বিশ্লেষকদের মতে বেলুচিস্তানের এই বিদ্রোহ কেবল উপজাতি ভিত্তিক নয়, এটি এখন শহর কেন্দ্রিক, সংগঠিত এবং প্রযুক্তি নির্ভর এক আন্দোলনের রূপ নিয়েছে। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলের কবারা রাজ্যের একটি প্রত্যন্ত গ্রাম ওরতে সশস্ত্র হামলায় অন্তত
162 জন নিহত হয়েছেন। এছাড়া এখনো অনেকে নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হামলার সময় গ্রামের বাসিন্দারা আশেপাশের জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হন। এদিকে পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে কওয়ারা রাজ্য সরকার এই হামলার জন্য সন্ত্রাসী সেলকে দায়ী করেছে। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর মধ্যাঞ্চলে গ্রামীণ এলাকায় সশস্ত্র হামলা ও দস্যুবৃত্তি ভয়াবহভাবে বেড়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদে মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় আত্মহত্যা করেছে 3 বোন। মঙ্গলবার গভীর রাতে 9ম তলার বাসা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ওই 3 কিশোরী। মৃত 3 কিশোরীর বয়স 12, 14 ও 16 বছর। আত্মহত্যার আগে তারা হাতে লেখা একটি নোট রেখে গেছে। সেখানে লেখা ছিল, সরি পাপা। নোটটির সাথে হাতে আঁকা একটি কান্নার ইমোজি ছিল। পকেট ডায়েরির 8 পাতায় লেখা ওই নোটে তাদের গেমিং এবং মোবাইল ব্যবহারের খুঁটিনাটি বিবরণ লেখা ছিল। প্রতিবেদনে বলা হয়, তারা 3 বোনই অনলাইনে কোরীয় গেমে আসক্ত ছিল। মা বাবা তাদের মোবাইল ফোন দেওয়া কমিয়ে দিলে গেম খেলা বন্ধ হয়ে যায়। এ কারণে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, গভীর রাতে এই 3 বোন তাদের বাসার বারান্দায় গিয়ে দরজা আটকে দেয় এবং জানালা দিয়ে একে একে লাফিয়ে নিচে পড়ে। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে ধর্মীয় একটি উৎসব থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনায় 16 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার আলাগুয়াস রাজ্যের গ্রামীণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় 60 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে কয়েকজন যাত্রী ছিটকে পড়েন এবং অন্যরা বাসের নিচে চাপা পড়ে আটকে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, বাসটি সিয়ারা রাজ্যে অনুষ্ঠিত আওয়ার লেডি অফ ক্যান্ডেলারিয়া ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর 2 ফেব্রুয়ারি এই উৎসবে হাজারো ভক্ত অংশ নেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:00টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।